স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী করার চেষ্টা করছে যে তৃণমূল, যে স্বামীজি নাকি বলে গেছেন গীতা পড়া ফুটবল খেলা ভালো। এই গীতা বিরোধী স্বামী বিবেকানন্দকে বানাতে চাইছে বাঙালি বিরোধী। আজকে গোটা বাঙালি জাতিকে যেখানে যাচ্ছে বাঙালিকে শুনতে হচ্ছে বাঙালি নাকি চোর, বাঙালিকে কমিউনিস্ট শুনতে হয়েছে, বাঙালিকে শিল্প বিরোধী শুনতে হয়েছে। পশ্চিমবাংলায় শিল্প নেই, পশ্চিমবাংলায় কোনো ব্যবসা করা যাবে না, ব্যবসা বিরোধী কমিউনিস্ট আমলে শুনতে হয়েছে। আজকে মমতার আমলে বাঙালিকে শুনতে হচ্ছে বাঙালি নাকি চোর। লোকে বাঙালি দেখলে পরে ট্রেনে নিজের মালপত্র নাকি গুটিয়ে রাখছে। বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি মানুষজন বলছে, এর থেকে বড় লজ্জার আর কিছু করার আছে? আজকে দাঁড়িয়ে এই ভারতবর্ষ 4th লার্জেস্ট অটোমোবাইল হাব তাতে পরিণত হচ্ছে, একমাত্র স্টেবল ইকোনমি। আজকে পিরিয়ডিক লেবার ফোর্সের যে রিপোর্ট তাতে 3.2% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। $400 বিলিয়ন সার্ভিস শুধুমাত্র এক্সপোর্ট হয়েছে। আর 120 কোটি টাকা গত মাসে পার্কিং বাবদ তুলেছে। কৃষ্ণনগর পৌরসভায় 30,000 থেকে 38,000 বাড়ি আছে। একতলা বাড়িতে 10 টাকা, দোতলা বাড়িতে 20 টাকা। জঞ্জাল ট্যাক্স প্রতিদিনের হিসাবে লাগানোর কথা হচ্ছে। খড়গপুর পৌরসভায় জঞ্জাল ট্যাক্স ব্যবসায়ীদের কাছ থেকে 100 টাকার হিসেবে নেওয়া হচ্ছে, তার মানে নেওয়া হওয়ার কথা হচ্ছে। তাহলে দুর্নীতি দিনে যদি 10 টাকা 20 টাকা হয়, গড়ে 15 টাকা হলে পরে 30,000 বাড়ির থেকে ক লক্ষ টাকা প্রতিদিন উঠবে, মাসে ক কোটি টাকা উঠবে, বছরে ক কোটি টাকা উঠবে। তার দুর্নীতি যাতে চাপা পড়ে যায়। এই মুহূর্তে আমার কাছে ভিডিও আছে কৃষ্ণনগর লোকসভার নাকাশিপাড়া বিধানসভায় স্কুলে, যেখানে অফিসিয়াল মাইনে হচ্ছে 240 টাকা, নেওয়া হচ্ছে 350 টাকা এবং রসিদ দেওয়া হচ্ছে 240 টাকার, 110 টাকার কোনো রসিদ দেওয়া হচ্ছে না। তাহলে ছাত্রদের কাছ থেকেও টাকা তোলা হচ্ছে। তাহলে এই কাটমানি লুকোনোর জন্য, কারণ কিছুদিন আগে আপনার টেলিভিশনে দেখলাম এর বাড়ির থেকে 5 কোটি, ওর বাড়ির থেকে 2 কোটি, ওখান থেকে 50 লাখ, রাস্তায় গাড়ি যেতে যেতে কয়েক কোটি ধরা পড়েছে। এই দুর্নীতিগুলো চাপা পড়তে হবে, লুকাতে হবে। পার্কিং, তার জন্য নাকি নতুন ক্যামেরা দেওয়া অ্যাপ বার করেছে, ছবি তুলবে লোকে আর ফাইন লাগিয়ে দেবে। মানে আপনি কোন রাস্তায় লাগিয়েছেন সেখানে আদৌ পার্কিং লিগাল ইললিগাল কেউ দেখতে যাবে না, আর কেউ 100 টাকা ফাইনের জন্য কোর্টে গিয়ে মামলাও করবে না। খুব বুদ্ধিমান সরকার, এখান থেকে এইভাবে টাকা তুলবে। কত 144টা ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছে। আমি বিধাননগরের ওয়ার্ডগুলো বাদ দিলাম, নর্থ দমদম, দক্ষিণ দমদম বাদ দিলাম। তাহলে কতগুলো টোটাল ওয়ার্ড হয়? এক একটা ওয়ার্ডে 100টা গাড়িকে কেস প্রতিদিন দিতে পারে না? তাহলে 100 টাকা করে যদি কেস দেয় তাহলে কতটা কোটি টাকা মাসে হয়? তার হিসাব করে দিক জনগণ। এগুলো লুকানোর জন্য। কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই, কারণ প্রবীণদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় চোর, জেলের মধ্যে আছে। প্রবীণদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক চোর, জেলের মধ্যে আছে। নবীনদের মধ্যে কচি কুন্তল, শান্তনু জেলের মধ্যে আছে। পুরনো চাল নতুন চাল, পুরনো চোর নতুন চোর, এটাই তো কথা। পিসি চোর, ভাইপো চোর, পিসি পুরনো, ভাইপো নতুন। আর তো নতুন কোনো ব্যাপার নেই নবীন প্রবীণ। পুরনো চালই তো ভাতে বাড়ছে বলুন। পুরনো চাল ভাতে বাড়ছে আর নতুন চাল আগে বাড়ে। তার মানে নতুন চাল হচ্ছে ওই যে বললো সফটওয়্যার আপডেটেড নয়। তাহলে নতুন সফটওয়্যার, আপডেটেড সফটওয়্যার চুরি করবে, নতুনভাবে চুরি করবে। এই যে পার্কিং থেকে টাকা তোলা, এই যে পৌরসভার জঞ্জাল ট্যাক্স থেকে টাকা তোলা, এটা তো নবীন আইডিয়া, নতুন আইডিয়া, নতুন দুর্নীতি। আরও আপনি কত দেবেন? এবার দেখবেন মরার গায়ের থেকে চাদর তুলে নিয়ে সেটাকে কেচে মার দিয়ে ইস্ত্রি করে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটাও করবে। এই সরকার তো তাই করছে, তারাপীঠের শ্মশান নিয়ে ব্যবসা করছে। এই ক্ষেত্রে একদমই তাই। ফিরহাদ হাকিম কিন্তু এই আপনার যতগুলো অভিযোগ তার মধ্যে ক্ষুদ্রতম দু একটি স্বীকার করেছে, বলেছেন যে কেউ কেউ হয়তো করতে পারে। পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, আমি তো আগেই বলেছিলাম পার্থবাবুর কথা, বলতে চেয়েছিলাম, আমায় বলতে দেওয়া হয়নি। তো ফিরহাদ ববি হাকিম তো আগেই বলেছে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি মন্ত্রিসভাকে নিতে হবে, কারণ এই মন্ত্রিসভা বিধানসভায় সুপার নিউমারিক পোস্টের বিল পাস করিয়েছিল যে চোরেরাও সংরক্ষিত হবে, আবার নতুন যারা আন্দোলন করছে বাবা তাদেরকে থামিয়ে দাও কিছু পত্র ক্রিয়েট করে কয়েকটাকে চাকরি বাকরি দিয়ে। তো কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা তো ফিরহাদ ববি হাকিম বলেছিল। ফিরহাদ ববি হাকিমের সম্পত্তির পরিমাণ কি, কোন ব্যবসা করে তার কথা বলে দিক। একদমই তাই। আরেকটি বিষয়, রামকৃষ্ণ, সারদা এবং চৈতন্যদেবের এত যদি যোগ্য উত্তরাধিকারী থাকে তাহলে বাঙালি কি করবে? ঘরে ঘরে ওই পোস্টারগুলো সরিয়ে ফেলে কি এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির পোস্টার লাগানো উচিত? কি করা উচিত? দেখুন, এগুলো হচ্ছে তৈলমর্দন করা হচ্ছে, পায়ে তেল লাগানো হচ্ছে, চটি চাটা হচ্ছে। কতটা বেশি চটি চাটা যায়, কারণ চটি না চাটলে পরে সামনে লোকসভা আসছে, টিকিটটা তো পেতে হবে। অনেক দিন তো আপনারা খেয়েছেন, এবার আমাদেরকেও একটু খেতে দিন, এটাই তো মূল দাবি।
চোরেদের ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই, চোরেদের ভাগ বাটোয়ারা কে কতটা খাবে, কোথার থেকে খাবে, তাই নিয়ে সমস্ত দ্বন্দ্ব। এর বেশি তো আর কিচ্ছু নয়। তো ভালো কথা তো, রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী শ্রী শ্রী মা শারদা, নানান কথাবার্তা বলা হচ্ছে। দেখুন, কুণাল ঘোষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত যা তার পূর্বাশ্রমের নাম, তিনি যখন তার বাবা চলে গিয়েছেন, তার সংসারে অর্থের অভাব, চাকরি করছেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামীজি কে ঠাকুর বলেছিলেন কালীঘরে যা, মায়ের কাছে যা চাওয়ার চেয়ে নে। তো এক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি আরেকজন, তো এটা শতগুণের কথা বললাম, আর আরেকজনও এই গুণের কথা বলে আরেক অন্য কিছু চাইছে। কয়লা দাও, বালি দাও, গরু দাও, চাকরি চুরি করতে দাও, ভোট লুট করতে দাও, এই দাও দাও করছে। তো একটা শতগুণ আর একটা কাটমানি গুণ, তফাৎ এইটুকু। কুণাল ঘোষ কথা বুঝতে হবে, কারণ বাঙালি আমরা অন্নদা মঙ্গল কাব্য পড়েছি, ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা বলতে চাইলে না কিশোরী পাটনি বুঝলো আরেক, তেমনি কুণাল ঘোষ বলতে চেয়েছে এক, আমরা বুঝছি আরেক। তফাৎ হচ্ছে এইটাই। একদমই তাই। এক ধাপ এগিয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কিন্তু তিনি চৈতন্যদেবের সঙ্গে তুলনা করে ফেললেন, এক ধাপ এগিয়ে গেল। চৈতন্যদেবের কথা বলেছেন, আর গীতা বিরোধী তৃণমূল চৈতন্যদেবের কথা বলছে। একদিকে যে চৈতন্য মহাপ্রভু হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহামন্ত্র দিয়ে গেছেন। যখন তিনি কীর্তন করছেন তখন তিনি গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রক্ষা মাম। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু যে রামের কথা বলে গেছেন, সেখানে দাঁড়িয়ে গীতার বিরোধ করছে। স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী করার চেষ্টা করছে যে তৃণমূল, যে স্বামীজি নাকি বলে গেছেন গীতা পড়া, ফুটবল খেলা ভালো। এই গীতা বিরোধী স্বামী বিবেকানন্দকে বানাতে চাইছে বাঙালি বিরোধী। আজকে গোটা বাঙালি জাতিকে যেখানে যাচ্ছে বাঙালিকে শুনতে হচ্ছে বাঙালি নাকি চোর, বাঙালিকে কমিউনিস্ট শুনতে হয়েছে, বাঙালিকে শিল্প বিরোধী শুনতে হয়েছে। পশ্চিমবাংলায় শিল্প নেই, পশ্চিমবাংলায় কোনো ব্যবসা করা যাবে না, ব্যবসা বিরোধী কমিউনিস্ট আমলে শুনতে হয়েছে। আজকে মমতার আমলে বাঙালিকে শুনতে হচ্ছে বাঙালি নাকি চোর। লোকে বাঙালি দেখলে পরে ট্রেনে নিজের মালপত্র নাকি গুটিয়ে রাখছে। বিভিন্ন চ্যানেলে আমরা দেখছি মানুষজন বলছে, এর থেকে বড় লজ্জার আর কিছু করার আছে? এই স্বঘোষিত যারা নিজেদেরকে বাঙালির কথা বলে, সেই তৃণমূল আজকে বাঙালির কত বড় শত্রু। আগে ব্রাত্য বসু তার কথা বলুক, এই ব্রাত্য বসু বলছে, যে বলেছে তৃণমূলকে চাকরি দেবো, আমার হকের চাকরি, কোটার চাকরি, ও তো 5-8 টিকিট থাকবে কি থাকবে না, ওকে ধরবে কি ধরবে না, ওকে যদি ধরে তাহলে কি মমতা ব্যানার্জি রাজীব কুমারের মতন গিয়ে ধর্নায় বসবে কি না, এগুলো তো বলছে না। একদমই তাই। আমি একেবারে শেষের দিকে এসেছি, আমরা একেবারে শেষ করব। বামপন্থীরা কিন্তু গীতা পাঠ এবং এই যে ধর্ম পরিষ্কারভাবে বলছে, বামপন্থী নেতৃত্ব ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির ময়দানে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ধর্মকে ব্যবহার করে গৈরিকীকরণ এবং আফিনের মতন যে বিষ, সেই বিষ মানুষের মনে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন, বামপন্থার ভারতবর্ষের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। যখন হারকিষাণ সিং সুরজিৎ শিখেদের 5টা ধর্মীয় যে সিম্বল আছে সেগুলোকে নিয়ে ক্যারি করতেন, তখন তো বলার ক্ষমতা হয়নি জ্যোতি বসুদের। যখন রেজ্জাক মোল্লা হজ করে ফিরলো, তখন তো বলার ক্ষমতা হয়নি। যখন রেজ্জাক মোল্লা বলছে আমি আগে মুসলমান তারপরে কমিউনিস্ট, তখন তো বলার কোনো ক্ষমতা হয়নি। নরম মাটিতে আঁচড়াতে খুব ভাল লাগে না। এতই যদি বিশ্বমানব ছিল, এতই যদি ধর্ম আফিমের নেশা হতো, তাহলে জ্যোতি বোস, ইলা মিত্র, বুদ্ধ ভট্টাচার্য, প্রশান্ত সুর, সুজন চক্রবর্তীরা তো সব কটা বাঙাল। কেন পালায় আসলো পূর্ববঙ্গ থেকে? কি আমফানে চাল উইরা গেছিল তার লাইগা? পালিয়ে কেন আসছে সেইটা বলেন, সেটা জবাব দিক। ইলা মিত্রর কি পরিণতি হয়েছিল? যারা দর্শক দেখছেন তারা গুগল করুন, জেনে যাবেন ইলা মিত্র কি পরিণতি হয়েছিল। পালিয়ে আসতে হয়েছিল, সে তো রানী ছিল, তারে পালায় আসতে হইল কেন? 70 বৎসররা বাঙালের মুড়ি সিবায় খায়, সেই ম্যাকুরটার লজ্ঞা। ম্যাকুর যেমন করিয়া মাছের মুড়ি সিবায় খায়, ওই 2খান শব্দ দিয়া রিগ্রেসিভ আর প্রোগ্রেসিভ বইলা। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে নাই? কে ধর্ম নিয়ে রাজনীতি করে নাই? জ্যোতি বসুর আমলে মুর্শিদাবাদে কয়খান দাঙ্গা হয়েছে তার হিসাব দেবো? দেগঙ্গায় 2010 সালে হাজি যখন দাঙ্গা করলো, বুদ্ধ ভট্টাচার্য তারে গ্রেপ্তার করছিল? করে না তো, তারে সাইডা দিয়ে রাখছিল। কেন করছে? খাদ্যমন্ত্রী কে ছিল? কালিমুদ্দিন শামস। তারে দক্ষিণ 24 পরগনায় বসাই দিয়া গন্ডা আপনার রেশন কার্ড তারে দিয়ে আছে, সব অনুপ্রবেশ করাইছে। এই জ্যোতি বসুর সরকার করাইছে, এই কমিউনিস্ট পার্টির সরকার করাইছে।
যখন গাজায় বোমা পড়ে তখন তারা ইউএসআইএস ঘেরাও করার ডাক দেয়, আর যখন প্রতিবেশী বাংলাদেশে যখন হিন্দু মারা যায়, যখন হিন্দুদের গণহত্যা হয়, তখন তারা মুখে কুলুপ গুজ্জা বসে থাকে, বলে না ওইটা তো অন্য রাষ্ট্রের কথা, তার লাগে আমরা কথা কমু না। কেন? যখন চায়নায় উইঘুর মুসলমানদের ওপর চায়না অত্যাচার করে তখন তো কোনো কথা কয় না। যখন তিব্বতের ব্যাপারে বৌদ্ধদের ওপর বুদ্ধিস্টদের ওপর যখন অত্যাচার হয়, ওই তিব্বতের লাইগা কমিউনিস্ট পার্টি কোনো কথা বলে না তো, যে তিব্বতটাকে চায়না জবরদখল করে রাখা দিয়েছে, ওটারে স্বাধীন করতে হইব। যে কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের সঙ্গে হাত মেলাই দিয়া আগে পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলেছিল, যে জ্যোতি বসু শহীদ মিনারে মুসলিম লীগের সভাকে সমর্থন করেছিল, তারা বড় বড় কথা বলছে। যে জ্যোতি বসু 1946 সালে রেলওয়ে কনস্টিটুয়েন্সিতে কংগ্রেসের বিরোধী প্রার্থী, তার বিপরীতে থাকা কংগ্রেসের প্রার্থী, জাতীয় কংগ্রেস, অল ইন ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস প্ল্যাটফর্মের প্রার্থী হুমায়ুন কবির, তাকে মুসলিম লীগকে দিয়ে অপহরণ করিয়ে তবে মাত্র 8 ভোটে জিততে পেরেছিল, সে বড় বড় কথা বলছে। আগে কমিউনিস্ট পার্টি এত কথার হলে বলুন পূর্ববঙ্গে নিজেদের জায়গায় ফেরত যাক, সৈদ্য পুরুষের ভিটামাটি, আমিও বাঙালের পোলা, ওরে বলুন সৈদ্য পুরুষের ভিটামাটি গিয়া ফেরত গিয়া ওইখানে গিয়ে রাজনীতি করতে করায় দেখায় দিক, তারপরে আসছে এখানে বলবে যে যারা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে মৃগী রুগী বলেছিল, যারা আমার জগজ্জননী শ্রী শ্রী মা শারদাকে ঘুঁটেকুরুনি মা বলেছিল, যারা আমার স্বামী বিবেকানন্দ ভবঘুরে সন্ন্যাসী বেকার যুবক চাকরি পায়নি বলেছিল, যে প্রমোদ দাশগুপ্ত বেলুর মঠকে ভেঙে কফি হাউস বানানোর কথা বলেছিল, যারা বিজন সেতু ভারত সেবাশ্রম সংঘের দাঁড়িয়ে 17 জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললো, যারা ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে কি টর্চার কি অত্যাচার করে সেই সংস্থার কিছু কিছু স্কুল হাসপাতাল দখল নেওয়ার চেষ্টা করেছিল, তাদের কাছ থেকে শুনতে হবে। ঋষি অরবিন্দের মাটিতে দাঁড়িয়ে যে ঋষি অরবিন্দ বলে গেছিলেন যে যাহা দেশাত্মবোধ তাহাই হিন্দুত্ববোধ, দুটি শব্দের মধ্যে কোনো প্রভেদ নাই, একটির উত্থানের সঙ্গে সঙ্গে আরেকটির উত্থান ঘটে, একটির যদি পতন সম্ভব হয় অন্যটির পতনও অবশ্যম্ভাবী। 1909 সাল জয়কৃষ্ণ লাইব্রেরি, উত্তরপাড়া ভাষণ। আমি সুজন চক্রবর্তী আর বামপন্থী আর এই আগুন খেকো পালিয়ে যাওয়া এই মীনাক্ষী এদের কথা শুনবো না ঋষি অরবিন্দের কথা শুনবো? এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওরা এমনিও শূন্য হয়ে গেছে, আগামী দিনে আরও শূন্য হবে। ভারতবর্ষের সঙ্গে বিদেশি ইম্পোর্টেড আইডিওলজির কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ছিল না, থাকবেও না। আগে কমিউনিস্ট পার্টির জবাব দিক যে এত বাঙালি বাঙালি যে কথা বলে, বাঙালি অবনী দত্ত, বাঙালি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সরোজিনী চট্টোপাধ্যায় নাইডুর বড়দাদা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে স্তালিন হত্যা কেন করেছিল তার জবাবে স্তালিনিস্ট কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের জবাব দিক, তারপরে অন্য প্রশ্ন করবে। ধন্যবাদ।